আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আছি আপনাদের সাথে। আশা করি বিজয়ের মাসে বিজয়ের নতুন আনন্দে আপনারা সবাই ভালোই আছেন। আবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা হতাশায় আছে। তাই আমি চাই না আমার কথা শুনে আপনাদের এই সামান্য আনন্দটাও মাটি হয়ে যাক। আমি শুধু আপনাদের মনে একটু চিন্তার খোরাকি দিবার চাই, আর কিছু না। 1971 সালের 9 আগস্ট ভারত আর বর্তমান রাশিয়ার সাথে একটা চুক্তি সম্পাদিত হয়। এরপরে বাংলাদেশের মুক্তিবাহিনী আর ভারতীয় সেনাবাহিনী মিলে 1971 সালের নভেম্বর মাসে গঠিত হয় যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীর নেতৃত্বে ছিলেন ভারতের পূর্বাঞ্চলীয় লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং অরোরা। ডিসেম্বরের 3 তারিখে ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। এদিকে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনী অনেকটাই কাবু হয়ে যায়। একে একে শত্রুমুক্ত হয় যশোর, কুষ্টিয়া, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক জেলা। এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলা শত্রুমুক্ত করে ঢাকার দিকে এগিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। আর ভারতীয় বিমান বাহিনী ঢাকার বিভিন্ন জায়গায় অনবরত বোমা নিক্ষেপ করতে শুরু করে। ফলে পাকিস্তানের অবস্থা আরও নাজুক হয়ে যায়। পাকিস্তানের এই নাজুক অবস্থায় এগিয়ে আসে আমেরিকা। তারা জাতিসংঘের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে ভেটো দেয় রাশিয়া। এতে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল হয়ে যায়, আর পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে একটা বিষয়ের দিকে খেয়াল করা জরুরি। সেটা হলো 1971 সালে ভারত কেন পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালো? ভারতের এই সাহসের উৎসই বা কি? কে বা কারা? এই কথা কেন বললাম? দেখেন, 1962 সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়। সেখানে ভারতীয় সেনাবাহিনী ভালোই প্যাদানি খায়। এখনো দেখবেন চীন ভারতের অমুক অঞ্চল দখল করে ফেলছে, তমুক অঞ্চল নিজেদের বলে দাবি করছে, এমন খবর পত্রপত্রিকায় আসে। আবার 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধেও ভারত তেমন একটা সুবিধা করতে পারেনি। বিশ্লেষকদের মতে এখানে দুইটা কারণ থাকতে পারে। এক হচ্ছে ভারতের সাহসের অভাব, আরেক হচ্ছে তাদের কৌশলের অভাব। মনে হয় তাদের যত হুঙ্কার ওই বলিউডের পর্দায় আর বাংলাদেশের সীমান্ত এলাকায়। সামনাসামনি যুদ্ধের ইতিহাসে ভারতের সুনাম খুবই কম। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতকে এগিয়ে আসার সাহস দেয় কে? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, রাশিয়া। রাশিয়াই ভারতকে সব রকম সাহায্য করে। এমনকি যুদ্ধের রণকৌশল পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকেই আসে। এজন্য আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারত এবং রাশিয়ার কথা বিশেষভাবে স্মরণ করি। তাই বলে রাশিয়াকে হাজী মোহাম্মদ মহসিন কিংবা ফেরেস্তা ভাবার কোনো কারণ নাই। কারণ আমরা দেখেছি গত শতাব্দীতে আফগানিস্তানে একের পর এক মানুষ খুন করে অবকাঠামো ধ্বংস করে কিভাবে আফগানিস্তানকে নরকে পরিণত করেছিল রাশিয়া। রাশিয়ার এই কাণ্ড আমরা সিরিয়াতেও দেখলাম। কিভাবে বাশার আল আসাদের মতো একজন মির্জাফরকে ক্ষমতায় বসিয়ে সিরিয়াকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল প্রায় 2 যুগ পর্যন্ত। সেই বাশার আল আসাদ পালিয়ে গিয়ে আবার রাশিয়াতে আশ্রয় নেয়। আসলে গোলামরা বিপদে পড়লে আসল মালিককেই আগে খোঁজে। রাশিয়া চেয়েছিল পাকিস্তানকে দুর্বল করে উপমহাদেশে চীন আমেরিকার উপরে দাদাগিরি করবে, কিন্তু আফসোস সেই রাশিয়া দেশটাই মাত্র 20 বছর পরে 14টা ভাগে ভাগ হয়ে যায়। বাপরে, কোত্থেকে কোথায় চলে গেলাম। যাক, আসল কথায় আসে। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় হলো। 93,000 যুদ্ধবন্দী সহ যৌথ বাহিনীর প্রধান জগৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করলেন আবদুল্লাহ খান নিয়াজি। চিন্তা চেতনায় আকাশে বাতাসে ধ্বনিত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, বিজয়ের কথা। কিন্তু আশ্চর্যের বিষয়, কাগজে কলমে বৈশ্বিক ইতিহাসে নাম হলো 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। ইতিহাসের পাতায় আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ও জাপান পরাজিত হলে তারা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য প্রত্যেকটি দেশের কাছে আলাদা আলাদাভাবে আত্মসমর্পণ করে। জার্মান, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি। তারা আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর কাছে।